জাতিসংঘে অনুমোদনের মধ্য দিয়ে স্বল্পোন্নত থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের 2021 সালে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি অর্জনের আশা। নওগাঁ রাজশাহী সড়ক উন্নয়নে বদলে গেছে বরেন্দ্র জনপদের চিত্র, গতি ফিরেছে কৃষিকাজে। আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনে খুশি এলাকাবাসী। গৃহস্থালী ও শিল্প কারখানার বর্জ্যে দূষণের কবলে চট্টগ্রামের কর্ণফুলী নদী, বিলুপ্ত ৩৫ প্রজাতির মাছ, সংকটাপন্ন জলজ প্রাণী ও জীববৈচিত্র্য। ভোরের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। জাতিসংঘে অনুমোদনের মধ্য দিয়ে স্বল্পোন্নত দেশ থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটল বাংলাদেশের। একমাত্র দেশ হিসেবে ৩টি মানদণ্ডই পূরণ করেছে বাংলাদেশ। 2041 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি অর্জন করবে বলেও আশাবাদী জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। স্বাধীনতার 50 বছরের মধ্যেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে গত 2 দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন যে কোনো সূচকে দেশের অগ্রগতি অভূতপূর্ব। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সব ক্ষেত্রেই বিশ্বে এক বিস্ময়ের নাম বাংলাদেশ। বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর সহ বড় বড় মেগা প্রকল্প। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত কমিটি ফর ডেভেলপমেন্টের 5 দিনব্যাপী বৈঠকে স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বেরিয়ে বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদার্পণের সুপারিশ করা হয়। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে এলডিসি থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের উত্তরণের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে পরবর্তী ধাপে উত্তরণের সব প্রক্রিয়া সম্পন্ন হলো। প্রস্তাব গৃহীত হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বক্তব্য রাখেন। এ সময় তিনি আগামী বছরের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে বলে আশা প্রকাশ করেন। আমাদের 50th অ্যানিভার্সারি উদযাপন, বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন, এই দুইটা বড় হিস্টোরিক্যাল ইভেন্টে আমাদের এই গ্র্যাজুয়েশনটা আসছে। কোভিডের মাঝখানে যেখানে সারা দুনিয়াতে আসলে দেয়ার ইজ আ লট অফ আনসার্টেনটি, আরও 2টা দেশ ছিল যাদেরও অ্যাকচুয়ালি রেকমেন্ডেশন ছিল, তারা সরে আসছে। সেই জায়গায় বাংলাদেশ অ্যাকচুয়ালি অত্যন্ত আগ্রহী ছিল যে আমাদের কীভাবে গ্র্যাজুয়েশনের প্রসেসটা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, কোনোভাবে ডিলেড না হয়। এবং আমি আজকে জেনারেল অ্যাসেম্বলিতেও আমার রিয়াকশনে বলেছি যে দিস অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেটস অর রিপ্রেজেন্টস আওয়ার ন্যাশনাল অ্যাসপিরেশন। মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা, এই 3টি মানদণ্ডই পূরণ করেছে বাংলাদেশ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এই মুহূর্তে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকি। শায়লা রহমান ইমা, আপনাকে ধন্যবাদ। এমন একটি সময়ে বাংলাদেশের এই অভূতপূর্ব ঐতিহাসিক একটি সিদ্ধান্ত পেল, একটি স্বীকৃতি পেল, যখন বাংলাদেশ কিন্তু 50 বছর সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করছে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও জন্ম শতবার্ষিকীর উৎসব, জন্ম উৎসব কিন্তু চলছে। এইরকম একটি সময়ে সরকার গত 2 দশক ধরে এবং এই যে টানা 3 বারের মতো আওয়ামী লীগ সরকারের যে ক্ষমতায় থাকার সময় সরকার বারবার বাংলাদেশের উন্নয়নের কথা বলে আসছে জনগণকে, এবং দেশের বাইরে বিশ্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বাংলাদেশ কিন্তু উন্নয়নের একটি রোল মডেল হিসেবে রূপান্তরিত হয়েছে। সেই জায়গায় সরকার যে দাবি করে আসছে, আজকের যে এই যে স্বীকৃতি, আজকের যে কমিটির মধ্যে যে রেজুলেশনটি পাশ হলো, সেই রেজুলেশন পাশের মধ্য দিয়ে সরকারের সেই যে অভাবনীয় উন্নয়নের কথা
যেটি বলছে দেশের অভ্যন্তরে, সেই দাবিটিরই কিন্তু একটি আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল। ইমা, আপনি জানেন যে কোন দেশ স্বল্পোন্নত হবে, কোন দেশ উন্নয়নশীল হবে কিংবা উন্নত দেশ হবে, সমৃদ্ধশালী দেশ হবে, এটি নির্ধারণ করার একমাত্র এখতিয়ার কিন্তু এই জাতিসংঘ এবং জাতিসংঘ সদর দপ্তরের যে আজ সাধারণ পরিষদ তার, এবং সেটি গত 2018 সালে প্রথমবার বাংলাদেশ স্বল্পোন্নত দেশের থেকে উত্তরণ ঘটেছিল, কিন্তু সেটিরও একটি প্রক্রিয়া আছে চূড়ান্ত উত্তরণ ঘটার জন্য। আর 3 বছরের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বাংলাদেশকে। এই 3 বছরের মধ্যে জাতিসংঘ পর্যবেক্ষণ করেছে, কয়েক ধাপে সেটির পর্যবেক্ষণ হয়েছে। প্রথম ধাপেও বাংলাদেশ তার সেই সাফল্য ধরে রেখেছে এবং দ্বিতীয় ধাপেও ধরে রেখেছে। আজকে চূড়ান্ত ধাপে গিয়ে কিন্তু রেজুলেশন পাশ হয়েছে, বাংলাদেশকে চূড়ান্তভাবে স্বল্পোন্নত দেশ থেকে বের করে আনা হয়েছে, উত্তরণ ঘটিয়ে উন্নয়নশীল দেশে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছে। এই 2018 সালের যে বাংলাদেশ সহ আরও কিন্তু কয়েকটি দেশ স্বল্পোন্নত দেশের থেকে উত্তরণ ঘটেছিল এবং বলা হয়েছিল যে বাংলাদেশকে এবং অন্য যে কয়েকটি দেশকে করা হয়েছে তাদেরকে অবজার্ভ করা হবে, পর্যবেক্ষণ করা হবে। আজকে 3 বছর পরে এই অন্য দুটি দেশ কিন্তু তারা কিন্তু তাদের নিজেদের নাম কিন্তু সরিয়ে নিয়েছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যে উন্নয়ন ঘটেছে নানানভাবে এবং যেটি বিশ্ববাসীর নজর করেছে, আন্তর্জাতিক সম্প্রদায় নেতৃবৃন্দের কাছেও এটি খুবই প্রশংসা কুড়াচ্ছে। প্রতি বছর এই জাতিসংঘের সদর দপ্তরে যে সাধারণ অধিবেশন হয় সেখানেও বাংলাদেশের উন্নয়নের কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন বিশ্ব নেতৃবৃন্দ। সেই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ এই যে মহামারী, কোভিড মহামারী, করোনা মহামারী, তার মধ্যে অন্য দুটি দেশ নিজেদের উত্তরণটি ধরে রাখতে পারেনি, কিন্তু বাংলাদেশ কিন্তু সেখান থেকে তার নাম প্রত্যাহার করে নেয়নি। বাংলাদেশ আশাবাদী ছিল, বাংলাদেশের মধ্যে সেই দৃঢ়তা ছিল। বাংলাদেশের জাতিসংঘের যে স্থায়ী প্রতিনিধি রাবা ফাতিমা, কিছুক্ষণ আগেই আপনি শুনলেন যে আমাদের সঙ্গে সময় সংবাদের সঙ্গে তিনি এক্সক্লুসিভলি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ যে পরিমাণের উন্নয়ন করেছে তাতে করে তার নাম কোনোভাবেই প্রত্যাহার করে নেওয়ার সুযোগ নেই। এই করোনার মধ্যেও সারা পৃথিবীর অনেক দেশ হয়তো তার অবস্থান থেকে পড়ে গেছে, কিন্তু বাংলাদেশ অনেক ক্ষেত্রেই উন্নয়ন ঘটেছে এবং তারই কিন্তু একটি আনুষ্ঠানিক আজকে স্বীকৃতি মিলল। এবং এর ফলে এখানকার যারা কূটনীতিক রয়েছে বাংলাদেশিরা এবং জাতিসংঘের যে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধির যারা রাষ্ট্রদূত এবং কর্মকর্তারাও রয়েছেন, তারাও কিন্তু অফিসে বেশ একটি আনন্দমুখর সময় আজকে সারাদিন কাটিয়েছেন। এবং এই খবর সংবাদ মাধ্যমের মাধ্যমে যেসব বাংলাদেশিরা অভিবাসীরা যারা পেয়েছেন তাদের মধ্যেও কিন্তু আনন্দের বন্যা বইছে। এই ছিল আমার কাছে বাংলাদেশ যে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে, তার চূড়ান্তভাবে রূপান্তরিত হয়েছে তার সর্বশেষ খবর। শায়লা রহমান ইমা, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, ম্যানহাটন, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সোনার বাংলা গড়তে দেশের সব পক্ষের মধ্যে বৃহত্তর ঐক্য কামনা করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সমন্বিতভাবে কাজ করতে হবে। গতকাল বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে আয়োজিত বিশেষ আলোচনায় একথা বলেন রাষ্ট্রপতি। আলোচনার সূচনা পর্বে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে জ্ঞান নির্ভর সমৃদ্ধ দেশ গড়ে তুলতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। চলতি বছরে স্বাধীনতার 50 বছর উদযাপন করছে জাতি। সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে রাষ্ট্রীয় নানা আনুষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি জাতীয় সংসদেও আয়োজিত হলো বিশেষ আলোচনা পর্ব। বুধবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ উপলক্ষে ভাষণ দিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রেওয়াজ মাফিক জাতীয় সঙ্গীতের মাধ্যমে সংসদ কক্ষে তাকে অভিবাদন জানান উপস্থিত সরকারি ও বিরোধী দলের আইন প্রণেতারা। মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দিয়েছে। আলোচনার সূচনা পর্বে স্মারক বক্তব্য রাখেন আব্দুল হামিদ। তিনি বলেন, অগ্রগতির ধারা বজায় রেখে এখন সময় সুশাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নেয়ার। অর্থনীতি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে
বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং কিছু কিছু সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহের চেয়ে এগিয়ে রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং অংশীজনদের সমন্বিতভাবে কাজ করে যেতে হবে। বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, শহীদদের ঋণ শোধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। রাজনৈতিক দলসমূহকে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। দলমত পথের পার্থক্য বলে ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করি। রাষ্ট্রপতির বক্তব্যের পর সংসদীয় রীতি মাফিক কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারা অনুযায়ী সুবর্ণ জয়ন্তীর ওপর আলোচনার প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আজকে যে সম্মানজনক অবস্থানে আসতে আমাদের 50 বছর পূর্তিতে আমরা যে জায়গায় আসতে পেরেছি, সেই জায়গায় আমরা স্বাধীনতার 10 বছরের মধ্যে পৌঁছে যেতে পারতাম যদি জাতির পিতা বেঁচে থাকতেন। ভবিষ্যতের জ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠার জন্য জাতিকে প্রস্তুত করে তোলা হচ্ছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। বাঙালি জাতিকে উন্নত, সমৃদ্ধ, আধুনিক জ্ঞান সম্পন্ন জাতি হিসেবে আমরা উন্নীত করতে চাই। ইনশাআল্লাহ সেই সোনার বাংলা আমরা গড়তে পারবো। সব ষড়যন্ত্র আর চ্যালেঞ্জ মোকাবিলা করে সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর, দৃঢ় কণ্ঠে জানান বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, বারবার ভোট দিয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আজকে বাংলাদেশকে সড়কের চারপাশে রোপণ করা গাছের দৃষ্টিনন্দন ফুলগুলো ছড়াচ্ছে সৌন্দর্যের শোভা। আর মসৃণ সড়কে ছুটে চলা গাড়ি কাঙ্ক্ষিত সময়ে পৌঁছে যাচ্ছে গন্তব্যে। দুর্ভোগ আর দুর্গতির অবসান শেষে এক স্বপ্নের সড়ক। 439 কোটি টাকা ব্যয়ে 73 কিলোমিটার নওগাঁ রাজশাহী সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরেন্দ্র জনপদের কৃষি ও অর্থনীতিতে এসেছে আমূল পরিবর্তন। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। কৃষি নির্ভর নওগাঁ জেলায় বছরে 4 মৌসুমে 28 লাখ মেট্রিক টন ধান, প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম সহ কৃষি নানা পণ্য উৎপাদন হয়। প্রান্তিক চাষিরা ফসলের ন্যায্য দর পেতে খোঁজেন শহরের বাজার। সড়ক ও জনপথ অধিদপ্তর সান্তাহার মোড় থেকে রাজশাহী নোহাটা পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করে। বৃহৎ এ সড়ক প্রকল্পই বদলে দিয়েছে সবকিছু। অথচ এই সড়কটি 2 বছর আগেও দুর্ভোগ আর দুর্গতি হিসেবে পরিচিত ছিল। কৃষি প্রধান এ জেলার পণ্য পরিবহন সহ নানা কাজে নওগাঁ রাজশাহী সড়কটি ব্যাপক গুরুত্ব বহন করে। 73 কিলোমিটারের সড়ক সংস্কারে এই অঞ্চলে আর্থসামাজিক পরিবর্তনে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছে স্থানীয়রা। আগে খুবই খানাখন্দে ভরা ছিল, তখন রাজশাহী যেতে আমাদের প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগতো। খুব আমাদের গাড়ি চালানোর সমস্যা হতো। এখন এখান থেকে আমরা 50 মিনিটের রাস্তায় চলে যেতে পারি, খুব দ্রুত আমরা রুগীলে যেতে পারি। সড়ক উন্নয়ন প্রকল্পের দুপাশে রোপণ করা হয়েছে ফলজ, বনজ, ঔষধি ছাড়াও দৃষ্টিনন্দন ফুলের গাছ। হেমন্তের মৃদু বাতাসে গাছে গাছে ফোটা ফুলগুলো ছড়াচ্ছে সৌন্দর্যের শোভা। এছাড়া পুরো সড়ক জুড়ে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সাইন সিগন্যাল। এসব সিগন্যাল থেকে সহজেই মিলছে গন্তব্যের নির্দেশনা। 438 কোটি 94 লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্প ধরা হলেও গুণগত মান ঠিক রেখে 26 কোটি টাকা কম খরচেই সড়কের কাজ শেষ করার কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। এই অত্র অঞ্চলের যে ধান এবং আম দেশের বিভিন্ন জায়গায় পরিবহনে একটি সহজ একটা অবলম্বন সৃষ্টি হয়েছে। এছাড়াও এই অঞ্চলের মানুষের সামগ্রিক জীবনমান উন্নয়নে এই সড়কটি একটি বিশাল ভূমিকা পালন করছে। 2017 সালে শুরু হওয়া এই সড়ক উন্নয়ন কাজ শেষ হয় গেল 30 জুন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। অতিমাত্রায় দূষণে চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী থেকে বিলুপ্ত হয়ে গেছে 35 প্রজাতির মাছ, ডলফিন সহ সংকটাপন্ন জলজ প্রাণী ও জীববৈচিত্র্য। গৃহস্থালী ও শিল্প কারখানার রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্যকে দায়ী করা হয় দূষণের জন্য। দূষণকারী কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করে রুটিন দায়িত্ব পালন করে পরিবেশ অধিদপ্তর। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সংগ্রহ করা কর্ণফুলী নদীর দূষিত পানি নিয়ে গন্তব্য পরিবেশ অধিদপ্তর। ল্যাবে এই পানি আর তাদের সংগ্রহ করা পানির মান পরীক্ষা করে বিউটি তথা জীব রাসায়নিক অক্সিজেন পাওয়া যায় স্থানভেদে প্রতি লিটারে 15 থেকে 25 মিলিগ্রাম পর্যন্ত, অথচ থাকার কথা 6 মিলিগ্রামের নিচে। এই সমস্ত ফ্যাক্টরি, কলকারখানাগুলো আছে যারা আপনার বিভিন্ন ধরনের
ক্ষতিকর ম্যাটেরিয়ালস ইটিপি বহির্ভূতভাবে বা সরাসরি এনভায়রনমেন্ট বা কর্ণফুলী নদীতে ছেড়ে দিচ্ছে, সেগুলো আমরা রিপোর্ট করে থাকি। নগরীর ৩৬টি খাল দিয়ে প্রতিদিন পড়ছে ৫,০০০ মেট্রিক টন গৃহস্থালির পয়ঃবর্জ্য। সে সাথে ৩৫০ শিল্প কারখানার রাসায়নিক তরল ও কঠিন বর্জ্যও যোগ হচ্ছে। ডুবন্ত তেলবাহী জাহাজের কালো তেল ও পলিথিনের স্তর দূষণ বাড়াচ্ছে বহুগুণে। বিভিন্নভাবে যে শিল্প বর্জ্য, শহরের বর্জ্য সবগুলো কর্ণফুলীতে পড়ার কারণে এখন মাছ বসবাসের কোনো উপযুক্ত নেই এখানে। এক গবেষণা বলছে অতিমাত্রায় দূষণের কারণে মলা, ঢেলা, কাচকিসহ বিলুপ্ত ৩৫ প্রজাতির মাছ কিছু মাইগ্রেট করার পাশাপাশি হুমকিতে ২০ প্রজাতি, সংকটে অন্যান্য জীব বৈচিত্র্য। আউর মাছ, পাঙ্গাস মাছ এগুলো উঠতে পোয়া জালে, এখন ওঠে না, এখন ওই শুধু পোয়া মাছই পাওয়া যায়। বিওডির পরিমাণ বেড়ে গেছে, ক্ষারকত্ব বেড়ে গেছে, এর ঘোলাত্ব বেড়ে গেছে। এই খননের নাম দিয়ে যে আমরা যে কাজগুলো করি সেগুলোর থেকে সবগুলো নদীর উপর আমরা অত্যাচার করছি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার অস্তিত্ব সংকটে থাকায় কর্ণফুলীর গাঙ্গেয় ডলফিন বা শুশুককে বিপন্ন হিসেবে লাল তালিকায় রেখেছে। বিভিন্ন কলকারখানার অন্তত ৬২ ধরনের মারাত্মক রাসায়নিক বর্জ্য পড়ছে এই কর্ণফুলী নদীতে। এতে হুমকি মুখে পড়ছে কর্ণফুলী নদীর নানা প্রজাতির মাছ এবং জীববৈচিত্র্য। মাত্র ৭ দিনের জন্য কেনা হচ্ছে প্রায় ৫৫০ কোটি টাকার ট্যাব। ২ দফা ফিরিয়ে দেওয়ার পর আবারও প্রস্তাব দিয়েছে পরিসংখ্যান ব্যুরো। এক্ষেত্রে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দেওয়া পর্যালোচনাকেও আমলে নেয়নি সরকারি সংস্থাটি। প্রতিমন্ত্রী বলছেন, সংশোধিত দরপত্রের গরমিল নিয়ে জানতে চিঠি পাঠানো হলেও তার জবাব দেয়নি বিবিএস। এরপরও সংস্থাটির দাবি, নিয়ম বহির্ভূত কিছুই রাখা হয়নি ক্রয় প্রস্তাবটিতে। জুবাইর ফয়সালের রিপোর্ট। মাত্র একটি ক্রয় প্রস্তাব নিয়েই একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যার নেপথ্যে জনশুমারি ও গৃহ গণনা প্রকল্পের জন্য ৫৩৭ কোটি টাকার ৪ লাখ ট্যাব ক্রয়। এর আগে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে সর্বোচ্চ দরদাতাকে সুপারিশ করে পাঠানো ক্রয় প্রস্তাবটি ২ দফায় ফেরত পাঠিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কিন্তু পিছু হটেনি বিবিএস। খোঁজ নিয়ে দেখা যায় কারো কোনো স্বাক্ষর ছাড়াই দরপত্রের সংশোধনী এনে অনুমোদনহীন ক্লাউড কন্ট্রোলিং অন্তর্ভুক্ত করে ফেয়ার ইলেকট্রনিক্সকে সুপারিশ করতে যাচ্ছে বিবিএস, যেখানে পরিকল্পনা প্রতিমন্ত্রীর আপত্তি থাকলেও তাতে কর্ণপাত করেনি সংস্থাটি। ওখানে যেভাবে লেখা ছিল ওই লেখাটা কিছুটা পরিবর্তিত মনে হয়েছে আমার কাছে যখন এই বিজ্ঞাপনে যায়। আর বিজ্ঞাপনে যাওয়ার যে চিঠি সেটাতে কোনো স্বাক্ষর নেই কারো। মূলত বিশেষ সফটওয়্যার এমডিএম নিজেদের সার্ভারে স্থাপনের সক্ষমতা নেই বিবিএস এর, যে কারণেই আনা হয়েছে সংশোধনী। এমনকি পুনরায় করা দরপত্রটিতে অনুমোদন দেয়নি টেকনিক্যাল কমিটিও। এরপরও বিবিএস এর দাবি সবই হচ্ছে নিয়ম মেনেই। তাহলে দেরি করছে কেন? কোয়ালিটির জন্য। এই সেন্সাসের জন্য যে ৫৫০ কোটি টাকার আমরা বলছি ট্যাব কিনবো, তাহলে রিইউজ হচ্ছে। বিবিএস এর সামনে ছোট সার্ভে হবে, আমাদের এই সার্ভের ট্যাবগুলো সরাসরি সার্ভেগুলো দিয়ে করবো আমরা। এখন কোনো যে প্রিন্টের প্রশ্ন দিয়ে আমরা সার্ভে করবো না। কস্ট আসলে মিনিমাইজ করা হয়েছে এখানে। ফেয়ার ইলেকট্রনিক্সের কাছ থেকে ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট রম কনফিগারেশনের ট্যাব কিনতে চায় বিবিএস। অথচ এর চেয়েও ১১৫ কোটি টাকা কম দামে আরেকটি প্রতিষ্ঠান দিতে চায় ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট রম কনফিগারেশনের ট্যাব। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে, টেস্ট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ। চট্টগ্রামে বাংলাদেশ ও পাকিস্তানের অনুশীলন ঘুরে দাঁড়াতে সব বিভাগেই গুরুত্ব দিচ্ছে মুমিনুলরা। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সহজেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী। গতকাল সকালে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে ২০২০-২১ কর বছরের জন্য ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা দেওয়া হয়। মিডিয়া ক্যাটাগরিতে অন্যান্যদের সঙ্গে সেরা করদাতার পুরস্কার পেয়েছে সময় টেলিভিশনও। প্রতি বছরই সারা দেশ থেকে সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন করে তাদের পুরস্কার দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এবারও কর দিতে উৎসাহ দিতে ব্যক্তি পর্যায়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সহ ৭৫ জন, সময় মিডিয়া লিমিটেড, ইউনিলিভার, গ্রামীণ ফোন সহ ৫৪ কোম্পানিকে ট্যাক্স কার্ড ও সম্মাননা দিল রাজস্ব বোর্ড। ব্যবসায়ী ক্যাটাগরিতে বরাবরের মতো এবারও সেরা করদাতা হাজী কাউস মিয়া। করদাতাদেরকে এইভাবে সম্মান করলে
তাহলে দেশে আরও করদাতা বাড়বে। দেশপ্রেম থেকেই মনে হয় দেশ থেকে যেটা আর্ন করে তার উপর ট্যাক্স প্রদান করার দায়িত্ব। ব্যবসা বাণিজ্যের খরচ কমাতে অগ্রিম আয়কর, এআইটি কমানো সহ মাঠ পর্যায়ে কর কর্মকর্তাদের হয়রানি বন্ধের আহ্বান জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি। একটি স্বচ্ছ সেবামূলক কর ব্যবস্থার মাধ্যমে করদাতাদের সচেতন করে তোলা, মাঠ পর্যায়ে কর কর্মকর্তাদের হয়রানি হ্রাস প্রভৃতি বিষয়গুলি প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। ব্যক্তি শ্রেণীর করদাতা বাড়ানো গেলে কর আহরণ বাড়বে বলে মন্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। দেশের উন্নয়নে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান অর্থমন্ত্রী। একটু একটু করে অংশগ্রহণ করে হলো আমরা জাতিকে সোনার বাংলাদেশ হিসেবে প্রস্তুত করি। সহজে স্বাচ্ছন্দ্যে কর প্রদান করতে পারে, সেই জন্য যা যা কার্যক্রম গ্রহণ করা। আমাদের কমিটমেন্ট রয়েছে করদাতাদের কর প্রদান সহজীকরণ, স্বচ্ছন্দ দেওয়া। 2006 সাল থেকে ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ে যোগ্য করদাতাদের মধ্য থেকে বাছাই করে ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন কর অঞ্চলে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী আয়কর প্রদানকারীদের সম্মাননা সনদ প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার বিভিন্ন স্থানে কর সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহীতে 21 জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননায় ভূষিত করা হয়েছে। ময়মনসিংহ অঞ্চলের করদাতাদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের জাতীয় বাজেটের বেশিরভাগই এখন রাজস্ব আয় থেকে যোগান দেওয়া হয়। এছাড়াও বাগেরহাটে 7 সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। একমাত্র নারী সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন ব্যবসায়ী পপি আক্তার। নিয়মিত কর প্রদানে উৎসাহ দানের জন্য জাতীয় রাজস্ব বিভাগ প্রতি বছর সেরা করদাতাদের সম্মাননা দেন। আজ শুরু হচ্ছে রাজধানী সহ সারা দেশে অনলাইনে মাধ্যমিকে ভর্তির আবেদন। ঢাকা মহানগরী সহ সারা দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। চলবে 8 ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 2022 শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি 110 টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে SMS এর মাধ্যমে দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এবারই প্রথম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও অনলাইনে আবেদন এবং কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে। তবে নতুন সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অংশ না নিয়ে উপজেলা কমিটির মাধ্যমে ভর্তির লটারি সম্পন্ন করতে পারবে। সরকারি মাধ্যমিকে লটারি অনুষ্ঠিত হবে আগামী 15 ডিসেম্বর এবং বেসরকারি লটারি হবে 19 ডিসেম্বর। খুলনায় শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। পাইকারি বাজারে প্রকারভেদে প্রতি কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা। দাম কমায় ক্রেতারাও সন্তুষ্ট। খুলনা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ভোর রাত থেকেই ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরব খুলনার পাইকারি কাঁচা বাজার। টাটকা সবজি কিনতে ভিড় করেন দূর দূরান্তের পাইকার ও সাধারণ ক্রেতারা। শীতের শুরুতেই ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা সহ অন্যান্য শাকসবজির সরবরাহ ভালো। সপ্তাহ ব্যবধানে দামও কিছুটা কমেছে, তবে কমেনি টমেটোর দাম। বেগুন, মিষ্টি কুমড়া, মূলা এসবগুলো আমি বিক্রি করি খোলা বাজারে, কিন্তু আগের তুলনায় এখন বাজার রেটে কম পাওয়া যাচ্ছে। কিনছে 60 টাকা, 50 টাকা, 30 টাকা, 40 টাকা। এই সপ্তাহ হচ্ছে হলো 20 টাকা, 15 টাকা, 10 টাকা কেজি। মোংলা থেকে এসেছি মাল কিনতে বাজারে। এখন মালের দাম গত সপ্তাহ থেকে অনেক কম। এদিকে দাম কমে আসায় ক্রেতারা সন্তুষ্ট, আর লাভ কমে যাওয়ায় শঙ্কায় বিক্রেতারা। প্রত্যেকটা সবজির দাম কমায় আমাদের এখন লস হচ্ছে। পাতাকপি এর আগে বেশি 35 টাকা, এখন বেশি 10 টাকা। তাহলে আমাদের ক্যারিং খরচ দিয়ে আর থাকে না কিছু। কোনো চাষি মানে টাকা নিয়ে যেতে পারছে না, এরকম অবস্থা। যখন দাম বেড়ে যায় তখন তো আমাদেরও আড়তদারি কম হয়ে যায়, তখন আমরাও তো মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। তো আমরাও চাই যে বাজারের নিয়ন্ত্রণটা সবসময় থাকুক। খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত পাইকারি কাঁচা বাজারে 1.5 শতাধিক আড়তদার রয়েছেন। গড়ে প্রতিদিন এই বাজারে 2 কোটি টাকার সবজি কেনাবেচা হয়।
আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সরবরাহ বাড়ায় ঝিনাইদহে কমেছে সব ধরনের সবজির দাম। সবজি বাজারের খবর জানাতে শহরের নতুন হাটখোলায় আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ইমা, আপনাকে জানিয়ে রাখি ঝিনাইদহে সবজির সরবরাহ বেশি থাকায় কিন্তু সবজির দাম গত সপ্তাহের থেকে কেজিতে প্রকারভেদে 10 থেকে 15 টাকা কমেছে। আমরা আজ আছি ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা সবজি বাজারে। সেখানে আমরা দেখেছি যে গত সপ্তাহে যে সবজিটা বিক্রি হয়েছিল 30 থেকে 35 টাকা, সেটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা সকালে বাজারে এসে দেখেছি যে পাইকারি হাট, শহরের নতুন হাটখোলা পাইকারি হাট, এই হাটে আমরা আজকে যেটা দেখতে পেরেছি যে বেগুন পাইকারি পর্যায়ে যেটা প্রকারভেদে 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে ছিল 35 থেকে 40 টাকা। আজকে উচ্ছে বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা, যেটা গত হাটে ছিল 40 থেকে 45 টাকা। তবে এক্ষেত্রে টমেটোর দামটা অপরিবর্তিত আছে। আজকে টমেটোর দাম কিন্তু 80 থেকে 85 টাকা পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে। আমি ফুলকপি যেটা দেখেছি যে আজকে বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা, যেটা আমরা গত হাটে দেখেছিলাম 30 থেকে 35 টাকা দরে বিক্রি করতে আমরা দেখেছিলাম। সিমের দাম আমরা দেখেছি যে সিম কিন্তু দাম কমে কিন্তু 35 থেকে 40 টাকা কেজি থেকে কমে কিন্তু 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং লাউয়ের দাম বর্তমানে কিন্তু স্বাভাবিক আছে, লাউ কিন্তু 30 থেকে 35 টাকা পিস বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে মরিচ 30 থেকে 35 টাকা বিক্রি হয়েছিল গত সপ্তাহে, সেটা বর্তমানে 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা এখানে একজন ব্যবসায়ী আছে, আমরা যে ব্যবসায়ীর সাথে কথা বলি যে আসলে সবজির দামটা কম থাকার কারণ কি এবং আগামীতে আরো কমার সম্ভাবনা আছে কিনা, সেটা যদি আমরা কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনি আমাদেরকে জানাবেন যে সবজির দাম কমার কারণ কি এবং আগামীতে আর কমার সম্ভাবনা? এখনকার সময়ে সবজির ব্যাপক আমদানি হওয়ার কারণে সবজির দাম কমেছে, তবে পরবর্তী সময়ে আরো আমদানি হবে। আমাদের যে শীতকালীন যে সবজিগুলো আছে এগুলো মানে পরবর্তী সময়ে আরো বেশি আমদানি হবে, যার কারণে সবজি আর বাজার আরো কমে যাবে। যেমনটি শুনছিলেন ইমা, যে বর্তমানে বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় সবজির দাম কিন্তু কমেছে এবং আগামীতে যে সবজির সরবরাহ আরো বাড়বে বলে তারা আশা করছে। তো এক্ষেত্রে আমরা কৃষকরা বলছেন যে সবজির যে দাম তারা পেয়েছিল সেই সময় তারা খুশি ছিল। বর্তমানে সবজির যে সব ধরনের সবজির দাম যে কমেছে, আসলে তাদের যে সবজির দাম কমছে, এক্ষেত্রে তাদের কিন্তু যে উৎপাদন খরচটা এখন যে দামটা পাচ্ছে তাতে তারা কিন্তু সমস্যায় পড়বেন। এখন আগামীতে এই যে সবজির দামটা আরো কমবে সে বিষয়ে কিন্তু তারা আশঙ্কা করছেন যে সবজির দাম যদি আরো কমে তাহলে সেক্ষেত্রে তাদের উৎপাদন খরচ কমিয়ে বা উঠিয়ে কিন্তু লাভ লোকসানের সম্মুখীন হতে হবে। তো কৃষক এবং কৃষি বিভাগ এক্ষেত্রে বলছে যে তাদের ফলন ভালো পেতে কৃষক বিভাগের পক্ষ থেকে উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে কিন্তু তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন যে ভালো ফলন পেতে এবং পরিমিত সারের যে ব্যবহার সেই বিষয়টা কিন্তু তারা তাদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সহযোগিতা করে যাচ্ছে। তো আমি এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে গত সপ্তাহ পর্যন্ত যে সবজির দাম ছিল সেই সবজির দামটা আগামী যে সপ্তাহ আছে, যে বর্তমান যে সপ্তাহ সেটা যে কমেছে এবং আগামী সপ্তাহে হয়তো কমার সম্ভাবনা আরো কমার সম্ভাবনা আছে বলে আসলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে কৃষকরা জানিয়েছেন এই যে বর্তমান যে সবজির দাম আছে এর চেয়ে যদি আরো কমে তাহলে কিন্তু তারা লোকসানের সম্মুখীন হবে। তো এবার এই ছিল ঝিনাইদহের যে পুরাতন নতুন হাটখোলা সবজি বাজার, সেই সবজি বাজারের সবজির সর্বশেষ। ঝিনাইদহ থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। নীলফামারীতে প্রথমবারের মতো নতুন জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ শুরু হয়েছে। এরই মধ্যে কৃষকরা বীজ তৈরি শেষে জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন। পেঁয়াজের সংকট কাটাতে জেলা কৃষি বিভাগ এবারই প্রথম সম্পূর্ণ নতুন জাতের এই পেঁয়াজ চাষে চাষিদের উৎসাহিত করছেন। সরকারি সহযোগিতায় 5 শতাধিক চাষি 500 বিঘা জমিতে পেঁয়াজ রোপণ শুরু করেছেন। আগামী 3 মাসের মধ্যে পেঁয়াজ বাজারে আসবে বলে ধারণা করছে কৃষি বিভাগ। কৃষি অফিস আমাদেরকে পেঁয়াজ লাগার জন্য
পুলি বেশি দিয়েছে। আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ এবার প্রথম পেয়েছি এবং এটা প্রথমবার লাগাচ্ছি। যদি 80 থেকে 90 মণ বিঘা প্রতি ফলন হয় তাহলে আমরা তো লাভবান হব। এবছর আমার জেলায় অত্যন্ত ভালো পেঁয়াজের চারা উৎপন্ন হয়েছে এবং পেঁয়াজও আমরা মাঠে রোপণ শুরু করেছি। আমি আশা করছি যে অত্যন্ত ভালো মানের পেঁয়াজ উৎপন্ন হবে। প্রথম টেস্ট সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন করেছে বাংলাদেশ। টি-20তে হোয়াইট ওয়াশের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা, তাই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই সমান গুরুত্ব দিচ্ছে মুমিনুলের দল। অভিজ্ঞদের পাশাপাশি প্রথমবারের মতো ডাক পাওয়া দলের 2 নতুন ক্রিকেটার রাজা ও জয়ের প্রত্যাশা সেরা একাদশের সুযোগ পেলে নিজেদের সেরাটা দেয়ার। এদিকে বাংলাদেশের আগে অনুশীলন করেছে পাকিস্তান দল। ঢাকার মতো চট্টগ্রামে এদিন পতাকা উড়িয়ে অনুশীলন করতে দেখা যায়নি বাবর আজমদের। আর একদিন পরে চট্টগ্রামের মাটিতে গড়াবে বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচ। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তাই সকাল থেকেই অনুশীলনে ব্যস্ত পাকিস্তানি ক্রিকেটাররা। ঢাকার মতো অবশ্য এদিন পতাকা উড়িয়ে অনুশীলন করেনি বাবর আজমরা, তবে নেটে ব্যাটিং, বোলিংটা ভালোভাবেই ঝাড়িয়ে নিয়েছেন তারা। পাশাপাশি বাড়তি মনোযোগ দিয়েছেন ফিল্ডিংয়েও। পাকিস্তানের মতো সকালে অনুশীলন না করলেও এদিন ব্যাট বল হাতে দুপুরে মাঠে নেমে পড়ে বাংলাদেশ দল। সবার আগে দেখা মিলেছে মুশফিকের। টি-20তে তাকে বাদ দেয়ায় যে আক্ষেপ ছিল মনে তা ঘোচাতে চান টেস্টে, আর এজন্য আগেভাগেই মাঠে হাজির মিস্টার ডিপেন্ডেবল। এদিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই বাড়তি মনোযোগ ছিল মুমিনুল বাহিনীর। যদিও সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে না তারা, তাই তরুণদের নিয়ে গড়া দলটাই এখন ভরসা। এদিকে ডাক পাওয়া নতুন ক্রিকেটাররাও দিতে চান তার প্রতিদান। বড়দের কাছ থেকে পাওয়া উৎসাহ নিয়েই ভালো করতে চান টেস্টে। এই অনুভূতিটা প্রকাশ করার মতো না, সবারই স্বপ্ন থাকে যে টেস্ট স্কোয়াডে চান্স পাওয়ার এবং ন্যাশনাল টিমে চান্স পাওয়ার। সো আমি প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে চান্স পেয়েছি, সো আমি অনেক হ্যাপি। আমি জাতীয় লিগে কয়েকটা ইনিংস ভালো খেলেছি এবং আমার কনফিডেন্স এখন অনেক ভালো আছে। তার আগে আমাদের এইচপি এবং এই টিমের প্রিপারেশন ম্যাচ হয়, ওগুলাতে আমি একটা স্কোর করি। সো আই এম প্রিপেয়ার্ড যে সামনে যে খেলা আছে ওগুলা ভালো করার জন্য। তেমন কোনো স্পেসিফিক প্ল্যান নেই, জাস্ট আমি আমার নর্মাল ব্যাটিংটা করার চেষ্টা করবো সুযোগ পেলে। চ্যালেঞ্জ নেওয়া পছন্দ করি, তো আসলে আমাদের বড় ভাইদের কাছ থেকে আমাদের এগুলো ইন্সপায়ার হওয়া। আমাদের সিলেটে যেমন রাহিব ভাই, ইবাদ ভাই, খালেদ ভাই, ওদের থেকে মানে ইন্সপায়ার হওয়া, মোটিভেট পাইছে অনেক কিছু। লং টার্ম এক রিদমে বোলিং করতে পারি, দিন শেষে দিনের শুরুতে যেরকম যে পেসে বল করতে পারি, দিন শেষে আলহামদুলিল্লাহ তার চেয়ে একটু বেশি ভালো বোলিং করতে পারি। শুক্রবার চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফারজানা মুমু, সময় সংবাদ। বাণিজ্যের চাহিদা ও সরবরাহ বেড়ে যাওয়ায় লজিস্টিক ব্যয় বেড়েছে কয়েক গুণ। জ্বালানি তেলের দাম বাড়ায় এই ব্যয় আরও বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে পণ্যের দামের। এতে ডুইং বিজনেস সহ প্রতিযোগিতামূলক ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে মত ব্যবসায়ীদের। এক্ষেত্রে দেশীয়ভাবে লজিস্টিক্স সুবিধা বাড়িয়ে ব্যয় কমানোর দাবি তাদের। পিছিয়ে পড়লে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিশ্ব পরিমণ্ডলে অনেকটা নিয়ন্ত্রণে কোভিড পরিস্থিতি। কর্মচঞ্চলতা বেড়েছে প্রতিটি ক্ষেত্রেই, ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। আমদানি রপ্তানির চাকা সচল হওয়ায় ব্যয় বেড়েছে লজিস্টিক্স ব্যবস্থাপনায়। মূলত উৎপাদনকারী থেকে কাঁচামাল বা তৈরি পণ্য পরিবহন, স্থানান্তরে সংশ্লিষ্ট তথ্যসহ পণ্য আমদানি ও রপ্তানিকারককে হস্তান্তরের পুরো প্রক্রিয়াটাই হচ্ছে লজিস্টিক্স। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ব্যবসায়িকভাবে এর ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ব্যয় বেড়েছে প্রতিটি ক্ষেত্রেই। এছাড়া সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় প্রভাব পড়েছে উৎপাদন ও রপ্তানিতে। ডিমান্ড সাপ্লাইয়ের কারণে কিন্তু দেখবেন যে বিভিন্ন পোর্টে এখন কনজেশন তৈরি হয়েছে। আপনার যেমন লং বিচ, লস এঞ্জেলস, এগুলোতে আপনার প্রায় শতাধিক আপনার ভেসেল যে ওয়েট করছে। আমাদের লোকালি তেলের দাম বাড়াতে ট্র্যাকিং কস্ট বেড়ে গেল। সবগুলো কস্ট কিন্তু একসাথে এসে কিন্তু এখন এই লজিস্টিক্স কস্টের উপরে পড়েছে। এটা কিন্তু ডিরেক্টলি ইনফ্লেশনে এফেক্ট করবে। এটা আপনার যদি ইনফ্লেশনে মূল্যস্ফীতিতে এফেক্ট করে, তখন কিন্তু আমার কস্ট অফ ডুইং বিজনেস বলেন, আমার কস্ট অফ লিভিং স্ট্যান্ডার্ডস বলেন, সবকিছু বেড়ে যাবে। প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে চাহিদা অনুযায়ী মানসম্পন্ন কিন্তু দামে কম এমন পণ্যের দিকেই ঝোঁক থাকে বিদেশি ক্রেতাদের। তাই অভ্যন্তরীণ লজিস্টিক্স সুবিধা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। যেসব প্রতিবন্ধকতাগুলি আছে, এই আমাদের সড়কে প্রতিবন্ধকতা হয়, আমাদের পোর্টে সেখানে কন্টেইনার জট অনেক সময় লেগে যায়। সো এগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে লজিস্টিক্সও ইমপ্রুভ করবে
আমার প্রতিযোগিতা সক্ষমতাও কিন্তু টু দ্যাট এক্সটেন্ট বাড়বে। বৈশ্বিক লজিস্টিক্স সূচক 2018 অনুযায়ী 100তম অবস্থানে থেকে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ কমে আসায় নিষেধাজ্ঞা শিথিলে স্বাভাবিক হতে শুরু করেছে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। থাকতে হচ্ছে না 14 দিনের কোয়ারেন্টাইনে। শুধু করোনা নেগেটিভ সনদ হলেই যাত্রীদের সুযোগ মিলছে ভারত গমনের। যাতায়াতকারীদের অধিকাংশই চিকিৎসা, ব্যবসা ও শিক্ষার্থী। তবে এখনও বন্ধ রয়েছে স্থলপথে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত। বেনাপোল থেকে আজিজুল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে স্বাভাবিক সময়ে প্রতি বছর ভ্রমণ, চিকিৎসা, ব্যবসা আর শিক্ষা গ্রহণে প্রায় 18 লাখ যাত্রী ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করত। গেল বছর মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে পরিস্থিতি সামাল দিতে সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে বিভিন্ন শর্ত জারি করে। এতে যাত্রী যাতায়াত প্রায় শূন্যের কোটায় দাঁড়ায়। তবে বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় নিষেধাজ্ঞা শিথিলে আবারও এ পথে পাসপোর্ট যাত্রী বাড়তে শুরু করেছে। এর আগে করোনার কারণে ভারত থেকে ফিরলেই 14 দিনের কোয়ারেন্টাইন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের ছাড়পত্র লাগত। এখন কেবল করোনা নেগেটিভ সনদ হলেই ভারতে যাওয়ার সুযোগ মিলছে যাত্রীদের। তবে এখনও একবার ভ্রমণ করতে দুবার করোনা পরীক্ষায় গুনতে হচ্ছে 3000 টাকা। এতে টিকার ডবল ডোজ গ্রহণকারী যাত্রীরা করোনা পরীক্ষা ছাড়াই ভ্রমণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। আগে আমরা ভারত থেকে ফিরতে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। এখন আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি, এখন সরাসরি বাড়ি চলে যেতে পারছি। ভারত যাচ্ছি চিকিৎসার জন্য, এখন ছাড়পত্র লাগে না। এখন শুধু আমরা করোনা নেগেটিভ আসলে এই রিপোর্ট নিয়ে আমরা যেতে আসতে পারি। যাদের করোনা ডবল ডোজ নেওয়া আছে তাদের যদি করোনা পরীক্ষাটা না করা লাগে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। সংক্রমণ কমে আসায় নিষেধাজ্ঞা শিথিলে যাত্রীদের যাতায়াত বেড়েছে। যাত্রী সেবায় আন্তরিক হয়ে কাজ করছে ইমিগ্রেশন পুলিশ। আমাদের ইমিগ্রেশন পক্ষ থেকে আমরা এটা অনেক আধুনিক ইন্টারন্যাশনাল মানে করার সর্বোচ্চ চেষ্টা করছি। 6 মাস আগে ভারতে যাত্রী যাতায়াতের পরিমাণ ছিল দিনে 40 থেকে 50 জনের মতো। বর্তমানে যাত্রী যাতায়াত করছেন দিনে 1500। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে এর জন্য বন্দর কর্তৃপক্ষ আমরা সর্বোচ্চভাবে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছি। মেডিকেল, ব্যবসা ও শিক্ষা ভিসায় যাতায়াত করলেও ভ্রমণ ভিসা এখনও স্থলপথে বন্ধ রয়েছে। সময় সংবাদ, বেনাপোল। সূর্য ওঠার আগেই জেলে এবং পাইকারদের পদচারণায় জমজমাট মানিকগঞ্জের তরা দেশীয় মাছের আড়ত। পানি কমে যাওয়ায় জেলের জালে ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। দামও ভালো পেয়ে খুশি জেলেরা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। ভোরেই জেলে, পাইকার আর ক্রেতা বিক্রেতায় জমে ওঠে মানিকগঞ্জ সদরের তরার ঘাটের বৃহৎ দেশীয় মাছের আড়ত। পাওয়া যাচ্ছে বিভিন্ন নদী ও খাল বিলের নানা প্রজাতির দেশীয় মাছ। পানি কমে যাওয়ায় জেলের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে দেশীয় মাছ। দাম ভালো পেয়ে খুশি জেলেরা। সেই সাথে টাটকা ও সুস্বাদু দেশীয় মাছ পেয়ে খুশি ক্রেতা ও দূর দূরান্তের পাইকাররাও। পদ্মা যমুনায় পানি কমে গেছে, মাছের দামটা খুব ভালো যাইতেছে, ভালো সস্তায় পাওয়া যায় এখানে, সেই কারণেই আসি আমি এখানে। কিন্তু অনেক ধরনের মাছ আছে, কিন্তু বড় বড় জিনিসের দাম বেশি। বড় বড় রুই, কাতলা, বোয়াল সবকিছু এই জায়গায় আনি। আমরা পদ্মা যমুনায় মাছ মারতেছি, মাছ ভালো পাচ্ছি, দামও ভালো পাচ্ছি। টাঙ্গা থেকে আপনার হলো কই মাছ, জিওল মাছ, তারপর আপনার হলো পুঁটি মাছ, ট্যাংরা, পুঁটি, বাইম এগুলো মানে। তবে শত বছরের ঐতিহ্যবাহী দেশীয় মাছের আড়ত হলেও নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। মানে বর্ষাকাল হইলে জায়গায় গাড়ি ঘোড়া ঢোকানোর সমস্যা, ভালো রাস্তা নাই, মেন রাস্তা থেকে নিচে নামা আর মতো কোনো রাস্তা নাই, রাস্তার সমস্যা। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরে তরাঘাটের মৎস্য আড়তে প্রতিদিন কোটি টাকার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ বেচাকেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। নদ নদী ও খালবিলের পানি কমে যাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে জেলেদের জালে। নারায়ণগঞ্জের পাইকারি মাছ বাজারে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ। এই মুহূর্তে শহরের শীতলক্ষা নদীর 3 নম্বর ঘাটে পাইকারি মাছ বাজারে আছেন আমাদের সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত। ধন্যবাদ ইমা। আপনি জানেন যে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর 3 নম্বর ঘাটের এই পাইকারি মাছ বাজারটি 2 শতাধিক বছরের প্রাচীন মাছ বাজার। যে মূলত এই বাজার থেকেই জেলার শহরের বিভিন্ন পাড়া মহল্লায় মাছ এখান থেকে সরবরাহ হয়ে থাকে। তো শীতের মৌসুম শুরুর থেকে দেশের বৃষ্টি বাদল
না হওয়ায় দেশের সকল বিভিন্ন নদ নদী খালবিল এবং হাওর অঞ্চলের পানি কমে যাওয়ায় মাছের সরবরাহ অনেক বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি রুই, কাতল, বোয়াল, ব্রিগেড সহ দেশি বড় বড় মাছ বাজারে প্রচুর উঠেছে। আড়তদাররা যেটা আমাদেরকে বলছেন যে নদীর এবং খালবিলের পানি শুকিয়ে যাওয়ায় যেমন মাছের সরবরাহ বেড়েছে, তেমন মাছের দামও কিন্তু আগের তুলনায় কমেছে। এছাড়া বড় মাছের পাশাপাশি সমুদ্র এবং দেশি ছোট মাছ, বিভিন্ন প্রকারের মাছ কিন্তু এই বাজারে প্রচুর বেচাকেনা হচ্ছে। এছাড়া বিভিন্ন মূলত ভোর সকাল থেকেই বাজারে মাছ বেচাকেনা শুরু হয় এবং বেলা 11টা পর্যন্ত জমজমাট বেচাকেনা থাকে। আর একটা কথা আপনাকে জানিয়ে রাখছি যে সপ্তাহের বিশেষ করে ছুটির দিনগুলোতে বিভিন্ন অনুষ্ঠান এবং সামাজিক পারিবারিক অনুষ্ঠানকে কেন্দ্র করে যে মানুষের যে বাড়তি মাছের চাহিদা যেগুলো রয়েছে সেই চাহিদা পূরণ করতে মানুষ এই বাজারে মূলত এই বাজারমুখী হয়ে থাকেন। এছাড়া যে শ্রমজীবী মানুষ, চাকুরিজীবী মানুষ যারা সময় পান না, তারা ভোর সকাল থেকে সকালবেলা এই বাজারে এসে মাছ কেনাকাটা করে থাকেন। ক্রেতারা যেটা আমাদেরকে বলছেন যে এই বাজারে টাটকা, সুস্বাদু এবং দেশি মাছ, সব ধরনের মাছ পাওয়া যায় বলে তারা এখান থেকে মাছ কেনাকাটা করে থাকেন। দামেও সাশ্রয়ী। এবং এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখছি, এই বাজারের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে ফরমালিন মুক্ত দেশীয় তাজা মাছ পাওয়া যায়। এই বাজার জেলা মৎস্য অধিদপ্তর এবং জেলা প্রশাসন নিয়মিত এই বাজার মনিটরিং করে থাকেন, যে কারণে এই বাজারে মাছ, টাটকা মাছ, তাজা মাছ পাওয়া যায়, দামেও সস্তা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলার থেকে যেসব নদীর এবং হাওরের মাছ যে রয়েছে, এই শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা এই বাজারে রাত থেকেই কিন্তু এসব বিভিন্ন জেলার মাছ এই বাজারে এসে মজুদ হয়। এরপর ভোর সকাল থেকে শুরু হয় বেচা কেনা। তো কিছুক্ষণ পরেই বাজারে বেচা কেনা আরো বাড়বে। আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে এই বাজারে সাধারণত নদীর এবং হাওরের মাছই বেশি পাওয়া যায়, যেটা ক্রেতাদের চাহিদা পূরণ করতে আড়তদাররা সাধারণত নদীর এবং হাওরের দেশি মাছ এই বাজারে নিয়ে এসে থাকেন। তো আমরা দেখতে পাচ্ছি এই সকাল থেকেই এই বাজার বেচাকেনা মোটামুটি জমে উঠেছে। ক্রেতারা, আড়তদাররা বলছেন যে বেলা 11টা পর্যন্ত তারা এই বাজার চলবে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের পাইকারি মাছ বাজারের সবশেষ খবর। নারায়ণগঞ্জের পাইকারি মাছ বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শওকত আলী সৈকত। ভোরের সময় আরো থাকছে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেই কোনো চিকিৎসক, মোবাইল ফোনের মাধ্যমে ও অন্য প্রতিষ্ঠানের ডাক্তার দিয়ে চলে চিকিৎসা। কনকনে ঠান্ডা আর হিম বাতাসের সঙ্গে ঘন কুয়াশা, হঠাৎ করে ঠান্ডা পড়ায় বিপর্যস্ত বরেন্দ্রর জনজীবন, বেড়েছে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ। শীতের দুর্ভোগ লাঘবে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার সাথে শিশির ঝরছে। হঠাৎ করেই কনকনে ঠান্ডা জেঁকে বসেছে বরেন্দ্র জনপদ নওগাঁয়। পথঘাট ঢেকে থাকছে ঘন কুয়াশায়। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। হঠাৎ করে খুবই ঠান্ডা পড়ছে, খুব কুয়াশা পড়ছে, রাস্তাঘাটে কিছু দেখা যাচ্ছে না, সামান্য 2-4-5 ফিট দূরে তো কিছু দেখা যাচ্ছে না। আজকের অবস্থা খুব ঠান্ডা, কুয়াশা। এখন তো মনে করেন যে যাত্রীরও নাই, রাস্তায় খুব ঠান্ডা, কুয়াশায় দেখা যায় না। শীতে ঘরের বাইরে বের হতে না পেরে খেটে খাওয়া মানুষের আয় রোজগার কিছুটা কমে গেছে। কয়েকদিনের মধ্যে থেকে আজকে ঠান্ডা বেশি, মানে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না,
হেডলাইট দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। যে আমরা যাবো এক জায়গায়, এখানে দেখতেছি যাত্রীও নাই, আবার গাড়ি যাতে যাচ্ছে না জায়গা মতো, খুব বিপদ, মানে যানজটের সময়, মানে গাড়ির সমস্যা। বুধবার সকাল 8টায় স্থানীয় আবহাওয়া অফিসে 13.2 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবার 48,000 গরম কাপড় বরাদ্দ পেয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বেড়েই চলেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে। আপনাকে জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় কিন্তু ডায়রিয়া আক্রান্তের রোগী অন্তত 40 জন এই হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে শতাধিক রোগী এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই কিন্তু শিশু। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ডায়রিয়া ওয়ার্ডের কর্তৃত্বরত চিকিৎসকের সাথে। তারা বলছেন যে শীতজনিত কারণে, নানা কারণে কিন্তু ডায়রিয়ার যে প্রকোপ বেড়েছে, ডায়রিয়ার প্রকোপ বাড়ার কারণে কিন্তু যে এখানকার যে হাসপাতালে রোগীর স্থান সংকুলন হচ্ছে না, এবং অর্থাৎ যে আসন বা বেড আছে সেই বেডে কিন্তু জায়গা হচ্ছে না, যার কারণে ফ্লোরের মধ্যে দিয়ে রোগীরা অবস্থান করছে এবং চিকিৎসা সেবা নিচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আখাউড়া থেকে আসা একটি শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে এই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মারা গেছে। অর্থাৎ এই শিশুটি 9 মাস বয়সী, নাম ফারজিয়া। সে কিছুক্ষণ আগে আখাউড়া থেকে ডায়রিয়া আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আসার পরই কিন্তু কর্তৃত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আমরা জানতে চেয়েছিলাম হঠাৎ করে কেন ডায়রিয়ার আক্রান্ত সংখ্যা বেড়েছে কর্তৃত্বরত চিকিৎসকের কাছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক যিনি আছেন তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি আমাদেরকে বলছেন যে গ্রীষ্মের বিদায় এবং শীতের শুরুতে স্বাভাবিক নিয়মের কারণে ডায়রিয়ার প্রকোপ বাড়তে থাকে। অর্থাৎ ত্বকে যখন শুষ্কতা দেখা যায় তখন শরীরে পানি শূন্যতার সৃষ্টি হওয়ার কারণে কিন্তু ডায়রিয়ার প্রকোপ বাড়ে, যার কারণে আক্রান্ত যে যারা হচ্ছে তারা শিশু, কিশোর, এই শ্রেণীর যারা আছে তারাই কিন্তু মূলত আক্রান্ত হচ্ছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনাকে জানিয়ে রাখি, গত 24 ঘন্টা যে রোগীরা আসছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই সদর হাসপাতালে ভর্তি হয়েছে। কারণ 32 লাখ লোকের একমাত্র চিকিৎসা কেন্দ্র হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল। এই সদর হাসপাতাল শুধু ডায়রিয়া রোগী নয়, ঠান্ডাজনিত কারণেও বিভিন্ন রোগীরা কিন্তু শ্বাসকষ্ট সহ বিভিন্ন কারণে এখানে ভর্তি হচ্ছেন। পাশাপাশি এখানে গাইনি ওয়ার্ড আছে, শিশু ওয়ার্ড রয়েছে, পাশাপাশি এখানে কার্ডিওলজি, পেইং ওয়ার্ড, অর্থোপেডিক সহ বিভিন্ন ওয়ার্ড রয়েছে এই হাসপাতালে। এই হাসপাতালকে কেন্দ্র করে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র চিকিৎসা কেন্দ্র। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া অন্তত 1.5 থেকে 200 ক্লিনিক হাসপাতাল রয়েছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরে। সেই ক্লিনিক হাসপাতালগুলোতে কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগী যে শিশুর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে আমাদেরকে কর্তৃত্বরত এখানকার যে চিকিৎসক এবং নার্সরা জানিয়েছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, হাসপাতালটিতে বর্তমানে আমরা জানতে চেয়েছিলাম আসলে স্যালাইন ওষুধ সংকট আছে কিনা। যে কর্তৃত্বরত যিনি দায়িত্বরত তত্ত্বাবধায়ক আছেন তিনি আমাদেরকে বলছেন যে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, শিশুদের যে ডায়রিয়া চিকিৎসা যে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন ওষুধ সেটি সরবরাহ রয়েছে। যদি ঘাটতি দেখা দেয় তারা কিন্তু সেটি চেষ্টা করবেন। এখানে যারা রোগীর স্বজনরা আছে, চিকিৎসা নিতে আসছেন, তারা কিন্তু এখানে এসে আমাদেরকে বলছেন যে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা যেটুকু পাচ্ছেন, ডাক্তার নিয়মিত আরও যদি একটু ঘন ঘন টহল দিত বা আরও চিকিৎসা সেবা বৃদ্ধি করতো সেটা কিন্তু আরও অনেকটি তাদের জন্য সুবিধা হতো। তারা যে পরিবেশে হাসপাতাল আছে সেটি নাজুক পরিবেশ, অত্যন্ত নাজুক পরিবেশ। তারা বলছেন যে ডায়রিয়া আক্রান্ত যারা শিশুদেরকে নিয়ে এসে তারাও নিজেরাও দুর্ভোগে পড়েছেন। তাদের কেউ বলছেন যে হাসপাতাল থাকার মতন বা পরিবেশ নেই। পাশাপাশি যে ফ্লোরের মধ্যে যে অবস্থা চলছে চিকিৎসা সেবা সেটি আসলে অমানবিকভাবে চলছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি আমরা হাসপাতালের কর্তৃত্বরত নার্সদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে রোগীর অস্বাভাবিক চাপ বৃদ্ধির কারণে তারাও সেবা দিতে গিয়ে বেশ হিমশিম খাচ্ছেন বলে তারা আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। আপনাকে যদি জানিয়ে রাখি, বর্তমানে যে হাসপাতালের চিত্র দেখতে পাচ্ছেন যে ফ্লোরের মধ্যে বারান্দায় অনেক রোগী কিন্তু তাদের সন্তানকে নিয়ে হাসপাতালে কিন্তু অবস্থান করছে। পাশাপাশি এই অবস্থান করার কারণে কিন্তু এখানে যে রোগীর চাপ সেটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় যে রোগীগুলো এসছে আজকে কিন্তু সেই রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কারণ অল্প কিছুক্ষণের আগে এখানে আখাউড়া থেকে আসা একটি শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এখানকার যিনি আছেন সেই চিকিৎসক আমাদেরকে নিশ্চিত করেছেন। তো ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ডায়রিয়া আক্রান্তের খবরাখবর। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীর প্রকোপ বাড়ছে সে খবর জানাতেই আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। নারায়ণগঞ্জ ইপিজেডে পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তাদের করোনা ভ্যাকসিনের আওতায় আনার কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ। এ সময় শিল্প পুলিশ 4-এর পুলিশ সুপার ও বেবজার আদমজি ইপিজেডের মহাব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বেবজার মহাব্যবস্থাপক জানান, প্রথম দিনে 17টি বুথের মাধ্যমে 6টি শিল্প কারখানার 5,000 শ্রমিককে ভারতের কোভিশিল্ডের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ ইপিজেডের অর্ধশতাধিক শিল্প কারখানায় কর্মরত 54,000 শ্রমিককে ভ্যাকসিনের আওতায় আনা হবে। চট্টগ্রামে দাতব্য সংস্থা কারিতাস বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে সরকারকে সহযোগিতার পাশাপাশি প্রাকৃতিক ও মানবিক দুর্যোগে জনগণের পাশে থেকেছে সংস্থাটি। এ সময় আগামী দিনেও ন্যায় ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সব ধরনের সহযোগিতা দিয়ে দরিদ্র মানুষের পাশে থাকার আশ্বাস দেন তারা। আজ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী পালন করবে কারিতাস বাংলাদেশ। পুরো পদ্মা সেতু জুড়েই এখন রেলিং শোভা ছড়াচ্ছে। সেতু কর্তৃপক্ষ বলছে, শুধু মুভমেন্ট জয়েন্টের জন্য কয়েকটি বসানো হয়নি, তাদের হিসেবে রেলিং, প্যারাপেট, ওয়াল বসানো শেষ। সেতুর সবশেষ খবর জানাতে মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, আমি আপনাকে বারে বলতেছি জান। আচ্ছা ঠিক আছে। ওয়াল বলছেন যে তারা সবই শেষ হয়ে গেছে, এটা শুধু যে তাদের এক্সপানশন জয়েন্ট রয়েছে সেই জয়েন্টের জন্য কয়েকটা মাত্র বাকি রাখা হয়েছে এবং এই প্যারাপেট ওয়াল তারা বলছেন যে এই জয়েন্ট হওয়ার পরেই এটিকে সম্পৃক্ত করা হবে এবং এছাড়া যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের মধ্যে কিন্তু 6.15 কিলোমিটার, যার মধ্যে মাত্র 200 মিটার বাকি রয়েছে আর বাকি সবটাই কিন্তু মাত্র 192টি বাকি রয়েছে এবং এই প্যারাপেট ওয়াল বলছেন যে তারা সবই শেষ হয়ে গেছে, এটা শুধু যে তাদের এক্সপানশন জয়েন্ট রয়েছে সেই জয়েন্টের জন্য কয়েকটা মাত্র বাকি রাখা হয়েছে এবং এই প্যারাপেট ওয়াল তারা বলছেন যে এই জয়েন্ট হওয়ার পরেই এটিকে সম্পৃক্ত করা হবে এবং এছাড়া যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের মধ্যে কিন্তু 6.15 কিলোমিটার, যার মধ্যে মাত্র 200 মিটার বাকি রয়েছে আর বাকি সবটাই কিন্তু হয়ে গেছে। আর অন্যান্য যে ল্যাম্প পোস্ট এগুলো লাগানোর জন্য কিন্তু প্রথম চালান চলে এসছে এবং প্যারাপেট ওয়ালের উপরে যে সেখানে জায়গা করে রাখা হয়েছে যে সেখানে কিভাবে স্ক্রু বল্টু দিয়ে সেট করে দেওয়া হবে। এছাড়া কিন্তু নদী শাসনের কাজও দ্রুত এগিয়ে চলছে। গ্যাস লাইন কিন্তু নিচতলায় যে পদ্মা সেতুর যে রেল লাইন যাবে তার পূর্ব পাশে বসানো কাজ চলছে, দুপার থেকেই মাওয়া এবং জাজিরা প্রান্ত থেকে এবং উপরে যে রোডের জন্য যে কার্পেটিং সেই কাজও কিন্তু চলমান রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু পদ্মা সেতু কর্তৃপক্ষ এর মধ্যে আপনি জানেন যে ঘোষণা দিয়েছেন যে আগামী জুনের 30 তারিখে কিন্তু পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এই উদ্বোধনকে ঘিরে কিন্তু নানা রকম কর্মযজ্ঞ এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে চলছে এবং এই যে পদ্মা সেতুর যে এই প্যারাপেট ওয়াল যেটিকে রেলিং বলা হচ্ছে সেটিকে বসিয়ে দেওয়ার পরে কিন্তু পুরা সেতু জুড়ে যে সেখানে একটি চমৎকার জৌলস ছড়িয়ে পড়েছে এবং সেতুর যে দৃশ্য সেটি কিন্তু আরো বেশি গুরুত্ব বাড়িয়ে দিয়েছে এবং কর্তৃপক্ষ বলছেন যে এছাড়া যে দুপারেই যে এই এখানকার যে টোল প্লাজা সেই টোল প্লাজা ঘিরে যে রোড নেটওয়ার্ক সেটিও কিন্তু সম্পন্ন করা হয়েছে। এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ এভাবে করা হচ্ছে যে পদ্মা সেতু চালু হওয়ার পরে যেন কোনো রকমের কোনো প্রভাব না পড়ে এবং সড়কগুলো যেন স্মুথলি চলাচল করতে পারে। সে কারণে কিন্তু এই ঢাকা, মাওয়া এবং ভাঙা পর্যন্ত যে এক্সপ্রেস ওয়ে আছে সেই এক্সপ্রেস ওয়ে পর্যন্ত কিন্তু যে কর্মযজ্ঞ চলছে সেইগুলোকে চলমান রাখা হয়েছে। আপনাকে যদি আমরা একটু দেখাতে পারি যে এই যে পদ্মা এখানে কিন্তু এখন হেমন্তের কুয়াশা একেবারে
ভরে আছে, কিন্তু এর মধ্যে কিন্তু কাজকর্ম চলছে এবং এর ওপারে কিন্তু পদ্মা সেতু এই পেছন থেকে কিন্তু একেবারে নদী শাসনের কাজগুলো চলমান আছে এবং মহাপ্রান্তে যে নদী শাসন, সেই নদী শাসনের কাজের অগ্রগতিও কিন্তু সন্তোষজনক। সংশ্লিষ্টরা বলছেন যে এই নদী শাসনের কাজগুলো এই বর্ষার আগেই তারা সম্পন্ন করতে পারবেন এবং জাজিরা প্রান্ত কিন্তু নদী শাসনের কাজ একেবারে শেষ পর্যায়ে চলে আসছে এবং এই যে পদ্মা সেতুর যে মূল সেতুর অগ্রগতি সেটি কিন্তু 95% বেশি এবং সার্বিক অগ্রগতি 89। খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেই কোনো চিকিৎসক। অসুস্থ বন্যপ্রাণীর চিকিৎসা দেওয়ার প্রতিষ্ঠানটির নেই আধুনিক সুযোগ সুবিধাও। একটি অপারেশন থিয়েটার থাকলেও তা ব্যবহার হয়নি কখনো। এখানকার প্রাণীগুলোর চিকিৎসা দেওয়া হয় মোবাইল ফোনের মাধ্যমে ও অন্য প্রতিষ্ঠানের চিকিৎসক দিয়ে। তবে কর্তৃপক্ষ বলছে সমস্যা নিরসনে চেষ্টা করছে তারা। খুলনা থেকে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল হালিম। বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে প্রবেশের পর সুন্দরী ময়ূর দেখে আপনার মন প্রফুল্ল হয়ে উঠতেই পারে, কিন্তু এখানে থাকা দুটি ময়ূর অসুস্থ অবস্থায় 3 মাসেরও বেশি সময় ধরে আছে। এর মধ্যে একটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এই কেন্দ্রে থাকা একটি হরিণ, বেশ কিছু ঘুঘু পাখি, বানর, ময়না পাখি সহ যা আছে তার অধিকাংশই অসুস্থ। সুস্থ করে এদের ফিরিয়ে নেওয়ার কথা গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে। খুলনা বিভাগের 10 জেলা সহ পদ্মার এপারের 21 জেলা আর সুন্দরবন থেকে উদ্ধার হওয়া প্রাণীদের আশ্রয় ও চিকিৎসা দেওয়ার লক্ষ্যে 2015 সালে খুলনায় বন বিভাগের নিজস্ব জমিতে প্রতিষ্ঠা হয় কেন্দ্রটি। শুরুর দিকে কিছুদিন থাকলেও দীর্ঘদিন ধরে এখানে নেই চিকিৎসক। পশু প্রাণীদের চিকিৎসার জন্য একটি অপারেশন থিয়েটার থাকলেও তাও ব্যবহার হয়নি কোনো দিনই। যখন গুরুতর কোনো সমস্যা হয় তখন আমাদের এই চিকিৎসার ব্যাপারে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। চিকিৎসকের অভাবে চিকিৎসা সংকটের কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান খুলনা বিভাগীয় বন কর্মকর্তা। এটা একটা প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছিল। তখন আমাদের একজন ভেটেরিনারি ডাক্তার ছিল, কিন্তু প্রকল্প শেষে আপাতত এখন আর ডাক্তার নাই। কেন্দ্রটিতে ছোট প্রাণী রাখার সুযোগ থাকলেও নেই উদ্ধার হওয়া বড় প্রাণীকে আশ্রয় দেওয়ার কোনো ব্যবস্থা। নতুন করে বড় প্রাণী রাখার জন্য খুলনা বন বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিভিন্ন রিসর্টে অনুমোদনহীনভাবে যে সমস্ত প্রাণী রাখা হয়েছে ওগুলো উদ্ধার করলে আমাদের তাৎক্ষণিকভাবে আমাদের ঢাকায় পাঠিয়ে দিতে হয়, তাদেরকে একটু রেস্ট বা সেবা শুশ্রূষা দেওয়ার সুযোগ থাকে না। এগুলো আমরা উন্নয়ন করার চিন্তা ভাবনা করছি। খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে বিভিন্ন প্রজাতির 22টি প্রাণী রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ভোজন রসিকদের খাবারের পছন্দের তালিকায় উঠে এসেছে কালাই রুটি। প্রতিদিনই দূর দূরান্ত থেকে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই কালাই রুটি খেতে রাজশাহী নগরীর বিভিন্ন রেস্তোরাঁ ও অস্থায়ী দোকানে ভিড় করেন নানা বয়সী মানুষ। বিক্রেতারা বলেন, ক্রেতাদের চাহিদার জন্য সারা বছরই বিক্রি হয় সুস্বাদু কালাই রুটি। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। একসময় ফুটপাতের খাবার হিসেবে প্রচলন ছিল চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার কালাই রুটির, কিন্তু ভোজন রসিকদের পছন্দের কারণে কালাই রুটি এখন রাজশাহীর রেস্তোরাঁর নিয়মিত খাবারে পরিণত হয়েছে। গত 10 বছর ধরে রাজশাহী নগরীতে কালাই রুটির জনপ্রিয়তার কারণে কোর্ট সাহেব বাজার, শালবাগান, টার্মিনাল, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় অনেক অস্থায়ী দোকান গড়ে উঠেছে। এর মধ্যে উপশহর এলাকার দোকানগুলোতে সন্ধ্যার পরপরই অসাধারণ স্বাদের কালাইয়ের রুটি খেতে অনেকে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। এখানকার কালাই রুটিটা রাজশাহীর মধ্যে একটু ভালো, কয়েকদিন পরপরই আসা হয়। এখানকার রুটিটা খুব ভালো, এই কালাই রুটিটা অনেক ভালো লাগে। আমার আম্মুর সাথে প্রত্যেকদিন আসি, সবাই আসে, ভালো লাগে, সবাই একসাথে বসে খায়। কালাই রুটির সম্বন্ধে শুনছি, তাই আজকে আসলাম একটু খেতে। রাজশাহীর ফেমাস ঐতিহ্যবাহী, এই কারণে এখানে টেস্ট করতে আসলাম, ভালোই লাগছে। হাঁসের মাংস, গরুর মাংস, বট সবকিছু মানুষ একটা টাটকা খাবার পায়। শহর বাজারে এই জিনিসটা প্রচলনটা ঘটতে ঘটতে এখন মানুষজনের খাবার চাহিদাটা অনেক
বেড়েছে। চালের আটা ও মাসকলাইয়ের আটা দিয়ে তৈরি গরম গরম কালাই রুটি, গরুর মাংস, হাঁসের মাংস, বট, বেগুন ভর্তা, ধনিয়া পাতার চাটনি ও মরিচ ভর্তা দিয়ে পরিবেশন করা হয়। স্পেশালটা হলো আপনার 30 আর নর্মালটা 20। চালের আটা হয় আর কালাই আটা, কালাই আটা দিয়ে এটা রুটি তৈরি হয়। বিক্রেতারা জানান শীতের খাবার হলেও ক্রেতাদের চাহিদার কারণে সারা বছরই পাওয়া যায় সুস্বাদু কালাই রুটি। রুটিটা ছিল শীতের সময়কার খাবার, তারপরেও মানুষ শীত গরম এখন দুইটাই একই সমান খাচ্ছে। ব্যবসা মোটামুটি আলহামদুলিল্লাহ লকডাউন পেরিয়ে একটু ভালোর দিকে আমরা আগাচ্ছি। প্রতিটি কালাই রুটি বিক্রি হচ্ছে 20 টাকায়, তবে স্পেশাল কালাই রুটির দাম 30 টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জার্মানির করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কোভিড শুরুর পর থেকেই দিনের পর দিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে একের পর এক লাশ। অব্যাহত সংক্রমণ ঠেকাতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে কঠোরতা আরোপ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। কোভিডের মহাদুর্যোগের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে জার্মানি। দিনকে দিন বড় হচ্ছে কোভিডে আক্রান্তের সংখ্যা ও লাশের সারি। চলমান এই পরিস্থিতিতে দিশেহারা দেশটির প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষ। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বায়ার্ন, জ্যাকসন, তুইরিঙেন, হামবুর্গ ও রাজধানী বার্লিন সহ অন্যান্য অঞ্চলের কোভিড নীতিতে যোগ হয়েছে নানা বিধিনিষেধ। ওষুধ, প্রসাধনী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কেনাকাটায় 2G নিয়ম শিথিল রাখা হলেও জনসমাগমের স্থান, ডিস্কো, পানশালা, ক্লাব বা রেস্তোরাঁয় প্রবেশে দেখাতে হবে টিকা নেয়া, করোনা থেকে সেরে ওঠা এবং করোনার নেগেটিভ সার্টিফিকেট। এদিকে নতুন করে করোনার সংক্রমণ বেড়েছে দেশটির নর্থ রাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে। জার্মানির পার্শ্ববর্তী দেশ নেদারল্যান্ড, হল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, এগুলোতেও করোনা প্রকোপ প্রচন্ড পরিমাণ বেড়ে গিয়েছে। জার্মানির মতো একই চিত্র প্রতিবেশী দেশগুলোর অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডস সহ গ্রিস ও আয়ারল্যান্ডে সংক্রমণের ভয়াবহ মাত্রার কারণেই ইতিমধ্যে দেশগুলোকে উচ্চ ঝুঁকির দেশের তালিকায় যুক্ত করেছে জার্মানি। এর ফলে পর্যটন ব্যবসায় অস্থিরতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সংক্রমণের বেশি ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে আসা পর্যটকদের করোনার টিকা না নেওয়া থাকলে জার্মানিতে প্রবেশের পর যেতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। সবকিছু মিলিয়ে দেশটির স্থানীয়দের পাশাপাশি শঙ্কিত প্রবাসীরাও। হামবুর্গে প্রতিদিন 600 নতুন সংক্রমিতের সংখ্যা বাড়ছে এবং যা পুরো জার্মানিতে 40,000-এর মতন। এমন পরিস্থিতিতে জার্মানি জুড়ে বিভিন্ন টিকা কেন্দ্র সহ করোনার পরীক্ষা কেন্দ্রগুলোতে ছুটছেন দেশটির সাধারণ নাগরিকেরা। তবে চ্যান্সেলর মার্কেল, স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান সহ সংক্রমণ বিশেষজ্ঞরা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতির কারণ হিসেবে করোনা ও ভ্যাকসিন বিরোধীদের ঘাড়েই দায় চাপাচ্ছেন। জার্মানিতে প্রাণঘাতী করোনায় লাখো ছাড়িয়ে যাওয়া সংখ্যার দিনেও স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান আরও একবার স্মরণ করিয়ে দিলেন, জেকে বসা এই শীত মৌসুম হতে পারে কারো কারো জন্য শেষ বিদায়ের, আবার কারো কারো জন্য বেঁচে থাকবার তীব্র লড়াইয়ের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সে আবারও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন 32,000-এরও বেশি মানুষ। নতুন করে এই সংক্রমণকে দেশটিতে পঞ্চম ধাপের ঢেউ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর সংক্রমণ রুখতে তৃতীয় ডোজ হিসেবে চালু করা হয়েছে বুস্টার ডোজ। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। ফ্রান্সে এজন্য আগের রূপেই ফিরতে শুরু করেছে করোনা মহামারী। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন 32,000-এরও বেশি মানুষ। গেল আগস্টের পর এটি একদিনে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ রেকর্ড। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এমন তথ্যই জানা গেছে। আর আক্রান্তের পাশাপাশি হাসপাতালের আইসিইউতে রোগী ভর্তির সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মৃতের সংখ্যাও। ফ্রান্সের স্বাস্থ্যবিজ্ঞানীরা আগে থেকেই দেশটির পঞ্চম ধাপের করোনার ঢেউ নিয়ে তাদের যে শঙ্কা আর ধারণার কথা বলে আসছিলেন, সেটি যেন এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আর সংক্রমণ রুখতে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে তৃতীয় ডোজ হিসাবে বুস্টার ডোজ চালু করেছে সরকার, জানিয়েছেন সাধারণ মানুষজন। পরিস্থিতি এখন আবার কিছুটা খারাপের দিকে যাচ্ছে মনে হচ্ছে, এবং একদিনে যেমন 30,000 আক্রান্ত, তো এটা একটা চিন্তার বিষয়। এবং ওই আগের যেই প্রথম ধাপে যেরকম ছিল, এখন পঞ্চম ধাপটা মনে হচ্ছে শুরু হয়ে গেছে। আর আগামী 15 ডিসেম্বরের পর থেকে ট্রেনে ভ্রমণ সহ বিভিন্ন স্থানে বয়স্কদের ক্ষেত্রে এই বুস্টার ডোজ বাধ্যতামূলক করা হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় ভয় আর শঙ্কাও আবার ফিরে এসেছে সাধারণ মানুষের মনের মধ্যে। 40 থেকে এর ঊর্ধ্বে যারা আছেন সবাই যেন বুস্টার ডোজ ইঞ্জেকশন নেওয়ার জন্য সরকার থেকে অনুরোধ করা যাচ্ছে। আবার নতুন করে আক্রান্ত হচ্ছে, এতে আমরা বাঙালি সমাজ এবং ফরাসি এই দেশে সবাই উদ্বিগ্ন। সংক্রমণ বেড়ে যাওয়ায় খুব শীঘ্রই সরকারের তরফ থেকে বক্তব্য দেয়া হবে, সেখানে আসতে পারে নতুন করে বিধিনিষেধও। আর তাই কিছুটা শঙ্কা নিয়ে এখন অপেক্ষায় আছেন সাধারণ মানুষজন। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। আবারও খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত সাকিব আল হাসান। এখনও তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবি মেডিকেল ইউনিট। সুখবর নেই ইনজুরিতে আক্রান্ত অন্য ক্রিকেটারদেরও। আরও 4 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে অলরাউন্ডার সাইফুদ্দিনকে। এমআরআই রিপোর্ট দেখে এমনটাই নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। অন্যদিকে সাইড স্ট্রেইনের ইনজুরিতে নিউজিল্যান্ড সিরিজের শুরু থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। আর কুচকির ইনজুরি কাটিয়ে ঢাকা টেস্টেই ফিরতে পারেন আরেক পেসার শরীফুল ইসলাম। ব্যাককাঁধে মন্থর গতিতে বিসিবির একাডেমি ভবন থেকে বেরিয়ে আসছেন সাইফুদ্দিন। দেখে বোঝাই যাচ্ছে মন ভালো নেই। মঙ্গলবার এমআরআই করেছেন। অবস্থা আগের চেয়ে ভালো হলেও কমপক্ষে আরও 4 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই অলরাউন্ডারকে। তাই মাঝপথেই বিশ্বকাপ শেষ হওয়া এই অলরাউন্ডারকে মাঠের বাইরে থাকতে হচ্ছে লম্বা সময়। টি-20 বিশ্বকাপের মাঝপথে বাড়ির পথ ধরতে হয়েছে। অবশ্য এবারই প্রথম নয়। ইংল্যান্ড বিশ্বকাপের আগেই ইনজুরি ভুগিয়েছে সাইফকে। সতীর্থরা জাতীয় লিগ খেলেছেন, কিন্তু সাইফ আবারও কবে ব্যাট বল নিয়ে নামতে পারবেন তা জানা যাবে মাসখানেক পর। সাকিব আল হাসান দেশে ফিরেছেন, কিন্তু এখনও মাঠে নামেননি। বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন এই অলরাউন্ডার। এখনও পুরোপুরি ফিট হননি। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না, এটা পুরনো খবর। অনিশ্চয়তা আছে দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়েও। ইনজুরির থাবা পেসার মুস্তাফিজেরও। পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় টি-20তে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন মুস্তাফিজ, যা তাকে ছিটকে দিয়েছিল শেষ টি-20 থেকে। আপাতত 2 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তারপর স্ক্যান করে বোঝা যাবে নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন কিনা। তবে বড় কোনো অঘটন না ঘটলে ডিসেম্বরের মাঝামাঝিতে তাসমান পারে খেলতে যাবেন কাটার মাস্টার। একই ম্যাচে কুচকির ইনজুরিতে পড়েন আরেক পেসার শরীফুল ইসলাম। শেষ ম্যাচে তাই কোচ খেলায়নি পঞ্চগড়ের এই ক্রিকেটারকে। অবস্থা বেগতিক নয়, তাই চট্টগ্রাম টেস্টের আগে সেখানে অনুশীলন করতে গিয়েছিলেন শরীফুল। সবার আশা ছিল প্রথম টেস্টেই খেলতে পারবেন, কিন্তু স্ক্যান রিপোর্ট বাদ সেধেছে। হালকা ইনজুরি যা আছে তাই নিয়ে 5 দিনের টেস্ট খেললে ঝুঁকিতে পড়বেন শরীফুল। তাই প্রথম টেস্ট নিশ্চিতভাবে মিস যাচ্ছে। তবে ঢাকা টেস্টে খেলার সম্ভাবনা আছে এই বাঁহাতি পেসারের। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতিসংঘে অনুমোদনের মধ্য দিয়ে স্বল্পোন্নত থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের। 2041 সালে উন্নত দেশের স্বীকৃতি অর্জনের আশা। নওগাঁ রাজশাহী সড়ক উন্নয়নে বদলে গেছে বরেন্দ্র জনপদের চিত্র। গতি ফিরেছে কৃষিকাজে। আর্থ-সামাজিক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনে খুশি এলাকাবাসী। গৃহস্থালী ও শিল্প কারখানার বর্জ্যে দূষণের কবলে চট্টগ্রামের কর্ণফুলী নদী। বিলুপ্ত 35 প্রজাতির মাছ। সংকটাপন্ন জলজ প্রাণী ও জীববৈচিত্র্য। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।